সেই দিনটি আসিয়াছে। সকাল হইতে প্রিয়নাথ লক্ষ্য করিতেছিল কখন কর্তাকে একাকী পাওয়া যায়। সাধারণত সকালের দিকে দোকানের কাজ একটু মন্দা থাকে। বৈকালে অফিসের বাবুদের ফিরিবার সময় হইতে রাত ৮টা পর্যন্ত বিক্রয়ের বাহুল্য। তাহা ছাড়া সন্ধ্যার পর হিসাবের চাপ এত বাড়ে যে প্রিয়নাথের মাথা তুলিবার সময় থাকে না। খরিদ্দার ও মহাজনের ভিড়ে সে সময়টা দোকানের মালিকেরও সবচেয়ে ব্যস্ততার সময়। এই সব কারণেই কাল কথাটা বলি বলি করিয়াও প্রিয়নাথ বলিবার সুযোগ করিয়া উঠিতে পারে নাই। তাহার উপর কাল কি একটা হিসাবের ঝঞ্ঝাটে কর্তার মেজাজও সুপ্রসন্ন ছিল না। রাত্রে বাসায় ফিরিয়া প্রিয়নাথ সংকল্প করিয়া রাখিয়াছিল আজ সে বলিবেই। প্রায় ৩ মাস কাজ করিতেছে, একদিন কামাই করে নাই। আজ এইটুকু অনুগ্রহ সে আদায় করিবেই, কর্তার মেজাজ যেমনই থাকুক। কিন্তু কর্তার মেজাজ আজ ভালোই মনে হইল। মুখে কয়েকবার হাসিও দেখা গিয়াছে। এমনকি মুরলি বলিয়া যে ছোকরাটি কাপড়ের দাম বলিতে প্রায়ই ভুল করে ও বকুনি খায়, তাহাকে কি কথা বলিতে বলিতে কর্তা উচ্চকণ্ঠে হাসিয়াও ছিলেন। পরে এক সময় জিজ্ঞাসা করিয়া প্রিয়নাথ জানিল মুরলি গোটা আষ্টেক টাকা মাহিনা বাবদ অগ্রিম চাহিয়াছিল। মুরলির বিবাহ হইয়াছে বেশি দিন নয়। মাহিনার টাকা আজকাল আর কোনো মাসের শেষেই তাহার পুরা মেলে না। অগ্রিম তো মঞ্জুর হইয়াছেই, বরং মুরলির বিবাহের পর হইতে খরচ বেশি হইবার কথার সূত্রে কর্তা পরিহাসও করিয়াছেন। মুরলি হাসিয়া বলিল, বুড়ো রসিক আছে বুঝলেন, তবে লোক ভালো, কি বলেন প্রিয়নাথ দা? প্রিয়নাথ ঘাড়ে নাড়িয়া সায় দিল, লোক সত্যই মন্দ নহেন। মেজাজ ভালো থাকিলে কর্মচারীদের সুখ দুঃখের কথায় কান দিয়া থাকেন। দুপুরের কিছু আগে এক সময় একলা পাইয়া প্রিয়নাথ তাহার আর্জি পেশ করিল। এমন কিছু বাড়াবাড়ি আর্জি নয়, তবু প্রিয়নাথের মনে সংকোচ ও সংশয় দুইই ছিল। কিন্তু তাহার আর্জিও মঞ্জুর হইয়া গেল। কর্তা শুধু একবার জিজ্ঞাসা করিলেন, আজ তো শনিবার নয় প্রিয়নাথ বাবু, এমন বেবারে বাড়ি যাবেন কেন হে? মফস্বলের লোক সাধারণত শনিবারেই বাড়ি গিয়া থাকে, সেই ধারণা মতোই তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন। প্রিয়নাথ কবে দেশে যায় না যায় তাহার খবর অবশ্য তিনি রাখিতেন না। প্রিয়নাথ পরিষ্কার জবাব দিতে পারিল না। আজ তাহার বিবাহের বার্ষিকী, একথা এই বুড়া বয়সে বলিতে পারা শক্ত, বলিলেও ভালো শুনাইত না। মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া বলিল, আজ্ঞে একটু বিশেষ আবশ্যক হয়েছে। তারপর মনিবের মুখের দিকে চাহিয়া বলিল, আমি কালই চলে আসব। তা এসো, দরকার অদরকার মানুষের তো আছেই। আচ্ছা। কর্তা প্রসন্ন মুখে অনুমতি দিলেন। রাত্রি ৯টার আগে দোকানের ছুটি মেলে না, সেই জায়গায় ৬টার সময় ছুটি পাওয়া যথেষ্ট অনুগ্রহ। প্রিয়নাথ আসনে ফিরিয়া আসিয়া খেরো বাঁধানো মোটা খাতা টানিয়া লইল, কিন্তু হিসাব তাহার মাথায় আসিল না। খাতার পাতায় যে তারিখটি কি আজ সকালে আসিয়া ফাঁদিয়াছে, তাহাকেই অবলম্বন করিয়া মন তাহার ২১ বৎসর পিছাইয়া গেল। অথচ ২১ বৎসর পূর্বের সেই দিনটিতে আর আজিকার এই দিনটিতে কোনো দিক দিয়াই কোনো সাদৃশ্য খুঁজিয়া পাওয়া যায় না, কেবলমাত্র এই তারিখের মিল ছাড়া। সেদিনের রক্তমাংসের হৃদয় আজিকার শুষ্ক হৃদয় নয়। সেদিনের চঞ্চল জগৎ আজিকার স্থবির জগৎ হইতে সহস্র যোজন দূরে সরিয়া গিয়াছে। সেদিনের প্রিয়নাথ আজিকার প্রিয়নাথকে দেখিলে চিনিতে পারিবে না। নিজের কলম ধরা হাতখানার দিকে চাহিয়া প্রিয়নাথের মনে হইল, এই শিরাবহুল শীর্ণ কুশ্রী হাত পাতিয়াই একদিন সে যে একটি পরম সম্পদ লাভ করিয়াছিল, তাহা কি বিশ্বাস হয়? ছোট একটি নিঃশ্বাস ফেলিয়া সে কলম দোয়াতে ডুবাইয়া লইয়া লিখিবার উদ্যোগ করিল। মুরলি বলিল, ও প্রিয়নাথ দা। প্রিয়নাথ চমকিয়া বলিল, হ্যাঁ? মুরলি বলিল, কি ভাবছেন বলুন তো? ১২ কলমে কালি নিলেন, কিন্তু একটা আঁচড়ও তো কাটেননি। বসে বসে দেখছি তাই আপনার মজাটা। কি ভাবছেন এত?
প্রিয়নাথ অপ্রস্তুত হইয়া দোয়াতে কলম ডুবাইতে ডুবাইতে বলিল, না না, কিছু ভাবিনি, এমনি। মুরলি বলিল, আমি বলবো কি ভাবছিলেন? বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়া নিজের অন্তর্যামিত্বের পরিচয় দিল। শুনলুম বাড়ি যাবেন, নিশ্চয়ই বৌদির কথা ভাবছিলেন, ঠিক কিনা বলুন? প্রিয়নাথ বলিল, না, ঠিক যে সেই কথাই ভাবছিলাম তা নয়, তবে হ্যাঁ, তাও বটে। মুরলি হাসিয়া বলিল, কিরকম ধরেছি বলুন? হ্যাঁ? খরিদ্দার আসিয়া পড়াতে মুরলির আলাপে বাধা পড়িল। প্রিয়নাথ পুনরায় কলমে কালি লইয়া খাতায় মন দিবার চেষ্টা করিল। 3টার পর প্রিয়নাথ খাতা বন্ধ করিয়া কি ভাবিল। তারপর মুরলিকে ডাকিয়া আস্তে আস্তে বলিল, একখানা লাল পাড় শাড়ি কত পড়বে মুরলি? মুরলি জিজ্ঞাসা করিল, নকশা পাড় না প্লেন? প্রিয়নাথ কহিল, ওই ধরো যদি নকশা পাড়ই হয়, তাহলে 3.5-4 এইরকম হবে আর কি। জোড়া? মুরলি ঈষৎ হাসিয়া বলিল, জোড়া জোড়া আপনাকে দিচ্ছে কে? একখানা দাদা, একখানা, আর কি সেদিন আছে? প্রিয়নাথ মাথা নাড়িয়া বলিল, না না, ও নকশা পাড় থাক ভাই, তুমি একটা প্লেন পাড়ই দাও, টাকা 2-1-এর মধ্যে। মুরলি অন্তরঙ্গের মতো কানের কাছে মুখ আনিয়া গলা নামাইয়া জিজ্ঞাসা করিল, বৌদির জন্য তো? না দাদা, সে আমি পারব না। আজকালের এই এত রং বেরঙের পাড়ের যুগে আমি প্লেন পাড় শাড়ি দিয়ে গালাগালি খেতে পারব না, আপনাকে নকশা পাড়ই নিতে হবে। বলিয়া প্রিয়নাথকে কথা কহিবার অবসর না দিয়া চট করিয়া উঠিয়া গেল এবং বাছিয়া বাছিয়া একখানি লাল নকশাপাড় শাড়ি আনিয়া মৃদু কণ্ঠে বলিল, এই নিন, দেখুন কি চমৎকার ডিজাইনটি করেছে। এবং আবার কানের কাছে মুখ আনিয়া বলিল, কারুকে বলবেন না দাদা, গত হপ্তায় এরই একখানি নিয়ে গেছি, তা আপনার বৌমা একেবারে ড্যাম গ্ল্যাড। পাড়টি মনোহর বটে। প্রিয়নাথ দেখিতে দেখিতে বলিল, কিন্তু এর তো অনেক দাম হবে মুরলি। না, এ তুমি রেখে দাও বরং। মুরলি ওস্তাদ দোকানদারের ভঙ্গিতে বলিল, দামের কথা থাক না দাদা, সে ভার আমার উপর ছেড়ে দিন না। এতদিনের মধ্যে কখনো তো একটা শাড়ি কিনতে দেখলুম না। নিয়ে যান, নিয়ে যান, দেখবেন বৌদি কিরকম খুশি হন। আর অমনি বলবেন যে তার মুরলি ঠাকুরপো বেছে পছন্দ করে দিয়েছে। মুরলির কথা শুনিয়া অতি দুঃখেও প্রিয়নাথের হাসি পাইল। তাহার বৌদিদির জন্য এই আরতি দেখিলে কে বলিবে যে মুরলি তাহার বহুদিনের পরিচিত বন্ধু নয়? অথচ এই কিছুক্ষণ আগেও ছোকরা বোধহয় জানিতই না প্রিয়নাথের বিবাহ হইয়াছে কিনা। মুরলির আত্মীয়তার কথার প্রতিবাদ করিতে ইচ্ছা হইল না, কিন্তু তাহার অভয়দান সত্ত্বেও প্রিয়নাথ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, কাপড় তো চমৎকার, কিন্তু এত টাকার মানুষ তো আমি নই ভাই, তাই বলছিলুম না হয়। কথা শেষ করিতে না দিয়া মুরলি বলিল, এতটা তো কিছু নয় দাদা, এতটা তো কিছু নয়, সস্তায় হবে। মানে একটু সে কিছু নয়, অতি সামান্য একটু দাগি আছে, তাই মোটে 2 টাকা 13.5 আনা দাম ফেলা আছে। তা সেও তো বাইরের লোকের দাম, আর তাছাড়া আপনাকে তো আর এক্ষুনি দাম দিতে হচ্ছে না, নিয়ে যান, বুঝলেন, সুবিধে আছে। বলিয়া মুরলি একটি চোখ বুজিয়া মাথা নাড়িয়া এক রহস্যময় সুবিধার কথা ইঙ্গিত করিল। প্রিয়নাথ কহিল, না না, আমি নগদ দাম দেব, ও লেখাতে টেখাতে হবে না। সে চুপি চুপি 2 টাকা 13.5 আনা মুরলির হাতে গুনিয়া দিয়া বলিল, কারুকে বলবার দরকার নেই, কাপড়টা তুমি একটা কাগজে মুড়ে রেখে দাও, যাবার সময় নিয়ে যাব, আর টাকাটা এক সময় জমা করে দিও, বুঝলে। কাহাকেও বলিতে নিষেধ করিয়া প্রিয়নাথ যে অপর সকলের থেকে তাহাকে পৃথক করিয়া দেখিল, ইহাতে মর্যাদায় মুরলি খুশি হইয়া মাথা নাড়িয়া বলিল, সে আর আমাকে বলতে হবে না, আর আমি একটা ক্যাশমেমো করিয়ে রেখে দেব। কি জানি বেরোবার সময় যদি কেউ কিছু বলে বসে, তখন আপনি যতই বলুন নগদ দাম দিয়ে কিনেছেন, অথচ দোকানেরই লোক হয়ে কেউ বিশ্বাসই হয়তো করবে না। 6টার সময় ছুটি মঞ্জুর হইয়াছিল, কিন্তু উঠিতে উঠিতে প্রায় 6:30 বাজিয়া গেল।
কটায় ট্রেন ছাড়িবে তাহা জানা নাই, তবে এখন ডেলি প্যাসেঞ্জারদের ফিরিবার সময় গাড়ির অভাব হইবে না, এরূপ আশা আছে। মুরলীর নিকট হইতে কাগজে মোড়া শাড়িখানি লইয়া প্রিয়নাথ বাহির হইয়া পড়িল। পাশেই বাজার। প্রিয়নাথ বাজারে ঢুকিল। বাহির হইয়া সামনেই দেখে সেই মুরলী। মুরলী চা খাইতে বাহির হইয়াছে। সাবধান হইবার সময় পাওয়া গেল না। মুরলী তাহার হাতের দিকে নির্দেশ করিয়া প্রশ্ন করিল, আরে কি প্রিয়নাথ দা, ফুল কিনলেন নাকি? কলাপাতার মোড়কে দেখিলেই চিনিতে পারা যায়, তাহা ছাড়া মোড়কের কোণে কোণে ফুল উঁকি মারিতেছে। সুতরাং মুরলীর প্রশ্নের উত্তর দিবার দরকার পড়ে না। উত্তর দিবার ইচ্ছাও প্রিয়নাথের ছিল না। মুরলীর কাছে ধরা পড়িয়া সে অপ্রস্তুত হইয়া তাড়াতাড়ি ফুলের মোড়কটি পকেটে পুরিল। মুরলী আবার বলিল, কি ফুল কিনলেন দেখি? প্রিয়নাথের দেখাইবার ইচ্ছাও ছিল না। সে কহিল, ও এমন কিছু নয়, এই সামান্য। প্রিয়নাথের স্বাভাবিক নিস্পৃহ নীরবতার জন্য এতদিন তাহার সম্বন্ধে মুরলীর কোনো কৌতূহল হয় নাই। আলাপও সাধারণ পরিচয়ের বেশি এগোয় নাই। অন্তরঙ্গ আলাপ হইবার কথাও নয়। দুইজনের মধ্যে বয়সের ব্যবধানও যত বেশি, প্রকৃতিগত পার্থক্য তেমনি সুস্পষ্ট। কিন্তু আজ স্ত্রীর জন্য নকশাপাড় শাড়ি কিনিয়া যে শাড়ির জোড়া মুরলীর তরুণী স্ত্রী ব্যবহার করিতেছে, প্রিয়নাথ যেন মুরলীর সমপর্যায়ে নামিয়া আসিয়াছে। নববিবাহিত যুবক মুরলী ২১ বৎসর পূর্বে বিবাহিত যৌবন সীমান্তের প্রিয়নাথকে বন্ধুর মতোই জ্ঞান করিল। কুণ্ঠিত প্রিয়নাথকে ভরসা দিয়া মুরলী বলিল, ও কথা বলবেন না প্রিয়নাথ দা, ফুলের আবার সামান্য আছে নাকি, দেখি দেখি। তথাপি প্রিয়নাথের দেখাইবার গা নাই দেখিয়া সে বলিল, অবশ্যই আমি ছুলে যদি কিছু আপত্তি থাকে তো থাক, মানে সত্যনারায়ণ না তো? অগত্যা প্রিয়নাথকে বলিতে হইল, সত্যনারায়ণ কিংবা অন্য কোনো দেবতার পূজার জন্য এ ফুল নহে, এবং দেখাইতে যে আপত্তি নাই ইহা প্রমাণ করিবার জন্য সে বিষম আপত্তি সত্ত্বেও পকেট হইতে ফুলের মোড়কটি বাহির করিয়া দিল। মুরলী দেখিয়া বলিল, বাহ বাহ, চমৎকার মালাটি কিনেছেন তো। ঘুরাইয়া ফিরাইয়া মালা ছড়াটি দেখিয়া ও তাহার আঘ্রাণ লইয়া মুরলী তাহা কলাপাতায় মুড়িয়া বাঁধিতে বাঁধিতে বলিল, পুজোর জন্য নয়, তবে কার জন্যে দাদা, বলতেই হবে। তাহার মুখে কৌতুকের হাসি ফুটিয়া উঠিল। বৃদ্ধ বয়সের এই পাগলামির, এই অর্থহীন শৌখিনতার কথা কাহাকেও যে বলা যায় না, মুরলীকে তো নয়ই। ছেলে মানুষের মতো এখনই না বুঝিয়া যাতা বলিতে থাকিবে। প্রিয়নাথ অপ্রতিভ মুখে চুপ করিয়া রহিল। তাহার এই সলজ্জ সংকোচ লক্ষ্য করিয়া মুরলী আপন প্রখর বুদ্ধি প্রয়োগ করিয়া অনুমান করিয়া লইল এই মালা কাহার জন্য। মুখ টিপিয়া হাসিয়া প্রিয়নাথের লজ্জিত মুখের দিকে চাহিয়া মুরলী বলিল, বুঝতে পেরেছি কার জন্যে, কিছু মনে করবেন না দাদা, আপনি বয়োবৃদ্ধ লোক। বলছি কি, আজকের শাড়ি আর ফুলের মালার যোগাযোগ কি কিছু বিশেষ কারণ আছে? অবশ্যই বলতে যদি আপত্তি না থাকে। আপত্তি অতি গুরুতর রকমই ছিল, এ সকল গল্প করিবার কথা নয়, এবং মিথ্যা কিছু একটা বলিয়া চলিয়া গেলেও হইত। মুরলী বিশ্বাস করুক আর নাই করুক, কিন্তু আজিকার দিনটির সম্বন্ধে মিথ্যা কহিলে এই দিনটিকেই অস্বীকার করা হয়। প্রিয়নাথের ইহাই মনে হয়। এই জন্যেই মুরলীর পীড়াপিড়িতে প্রিয়নাথকে অনিচ্ছার সহিত বলিতে হইল, আজ তাহার বিবাহের তারিখ, ও সেই উপলক্ষেই এই শাড়ি ও ফুলের সমাবেশ। ইহার বেশি সে বলিল না। যদিও ইহাতে মুরলী ঠিক বুঝিবে না, তথাপি প্রিয়নাথ নিজের কাছে নিজেকে খাঁটি রাখিল। যে দিনটি তাহার জীবনের পরম স্মরণীয় দিন, সেই অনন্য দিনটিকে সে অপরের দৃষ্টি হইতে লুকাইয়া রাখিতে চায় বটে, কিন্তু যদি কেহ স্পষ্ট জিজ্ঞাসা করিয়া বসে, তবে ইহাকে মিথ্যার আবরণে ঢাকা দিতেও সে রাজি নয়। অস্বীকার করিয়া ইহার মর্যাদা ক্ষুণ্ণ করিতেও সে পারে না। মুরলী বলিল, ওয়েডিংস ডে, বাহ বাহ, পায়ের ধুলো দিন দাদা, আপনার প্রতি এতদিন ঘোর অবিচার করেছি। শুষ্কং কাষ্ঠং, বাইরেটা দেখে ভেতরের রসিক পুরুষটিকে চিনতে। ট্রেনের সময় হইয়া যাইতেছে জানাইয়া প্রিয়নাথ বিদায়ে তাড়াতাড়ি লইল।
মুরলী চোখ বড় করিয়া চলন্ত প্রিয়নাথের পিঠের উপর মুগ্ধ দৃষ্টি পাতিয়া হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল। দেশের স্টেশনে আসিয়া পৌঁছিতে প্রিয়নাথের রাত হইয়া গেল। ট্রেন না জানা থাকায় হাওড়ায় আসিয়া অনেকক্ষণ বসিয়া থাকিতে হইয়াছিল। অত দেরিতে পল্লীগ্রামের স্টেশনে বেশি লোক আসে না। প্রিয়নাথ একাকী গ্রামের পথে অগ্রসর হইল। শুক্লপক্ষের রাত্রি, পূব দিকের গাছের মাথার উপরে প্রায় পূর্ণ চাঁদ। ধূসর কঠিন মাঠের উপর স্নিগ্ধ আলো পড়িয়া তাহার কাঠিন্য চাপা পড়িয়াছে। কর্কশ মাটির ফাটল ডুবাইয়া সমস্ত মাঠটির উপর একটি তরল কোমলতার পলি পড়িয়াছে। প্রিয়নাথ জেলা বোর্ডের পাকা রাস্তা ছাড়িয়া মাঠের আলের পথে নামিল। এ পথে তাহার বাড়ি পৌঁছিতে কম সময় লাগে। বিবাহের পর একবার বিদেশ হইতে আসিবার সময় অন্ধকার রাত্রে বর্ষার এক হাঁটু জল ভাঙিয়া এই মাঠের পথে সে বাড়ি আসিয়াছিল। বাড়িতে পৌঁছিয়া ইহার জন্য নববধূ মালতীর কাছে তাহার অনেক তিরস্কার লাভ ঘটিয়াছিল। তিরস্কার জলের জন্য নহে, মাঠের জলে ধান খেতে সাপ ভাসিয়া বেড়ায়, তাহাদের গায়ে পা পড়িলে তাহারা ছাড়িয়া কথা কহিত না, অন্ধকারে দেখিতে পাই নাই বলিলে ক্ষমাও করিত না। সাপকে মালতীর বড় ভয় ছিল। মালতী রাগ করিয়া বলিয়াছিল, পাকা রাস্তায় এলে চলত না, কেন এত তাড়া কিসের? প্রিয়নাথ হাসি মুখে উত্তর দিয়াছিল, কিসের তাড়া জানো না, কার জন্য ছুটে ছুটে আসি? গুরুজনের ভয়ে মালতীর গলা চড়াইবার উপায় ছিল না। চাপা গলায় ঝঙ্কার দিবার চেষ্টা করিয়া বলিয়াছিল, আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, খুব হয়েছে, কিন্তু 10 মিনিট পরে এলে সে তো আর পালিয়ে যেত না। কিন্তু ঝঙ্কারে তাহার রাগের সুর ফোটে নাই, ফুটিয়াছিল একটি পরিতৃপ্ত অনুরাগ ও সলজ্জ আনন্দের সুর। কৃত্রিম দুশ্চিন্তা ও উদ্বেগের স্বরে প্রিয়নাথ বলিয়াছিল, কি জানি বাপু, যদি পালিয়েই যায়, সেই ভয়েই তো কোথাও গিয়ে টেকতে পারি না। সত্যই তখন তখন প্রিয়নাথ গ্রাম ছাড়িয়া নড়িতে চাহিত না। আজ অবশ্য বধূর পলাইবার ভয় আর নাই, তাড়াতাড়ির প্রয়োজন নাই। শুধু অভ্যাসবশেই প্রিয়নাথ মাঠের পায়ে চলা পথ ধরিল। অন্যমনস্ক হইয়া চলিতে চলিতে হঠাৎ আলের ধারে পা পড়িয়া পা পিছলাইয়া গেল। প্রিয়নাথ পড়িতে পড়িতে সামলাইয়া লইল। তাহার বাহুমূল হইতে নূতন শাড়ির মোড়কটি খসিয়া পড়িল। সেটি উঠাইয়া লইয়া ধুলা ঝাড়িয়া প্রিয়নাথ সাবধানে চলিল। এতক্ষণ হাতে হাতে কাপড়ের উপর কাগজটি স্থানে স্থানে ছিঁড়িয়া গিয়াছে। শাড়ির টকটকে লাল পাড়ের নকশা চাঁদের উজ্জ্বল আলোতে স্পষ্টই দেখা যাইতেছে। প্রিয়নাথের কাপড়টি সত্য সত্যই পছন্দ হইয়াছিল। একবার সেবারই বোধহয় তাহাদের প্রথম বিবাহ তিথি। প্রিয়নাথ একখানি চওড়া লালপাড় শাড়ি কিনিয়া লুকাইয়া বাড়ি লইয়া গিয়াছিল। তখন এত বিচিত্র পাড়ের, এত লতাপাতার নকশার চলন হয় নাই। মালতী সব পাড়ের চেয়ে লাল পাড়ই বেশি পছন্দ করিত। আর শুধু মালতীর পছন্দ বলিয়াই নহে, প্রিয়নাথের চোখেও মালতীর সুন্দর মুখশ্রী ঘোর লাল রঙের বেষ্টনীর মধ্যে যেমন শোভা পাইত, এমন আর কোনো মূল্যবান ঝকঝকে শাড়িতেও পাইত না। গভীর রাত্রে বাড়ি নিস্তব্ধ হইলে নিদ্রালু প্রিয়নাথকে এই শখের দান দিতে হইয়াছিল। মালতীর নির্বন্ধে ঘুমভরা চোখে তাহাকে খাট হইতে নামিয়া মাটিতে দাঁড়াইয়া থাকিতে হইল। 2টি পা জোর করিয়া এবং মালতী বাহিরে গিয়া সেই নূতন শাড়ি পরিয়া আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া তাহার জোড়া পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল। কি তাহার প্রণামের ভঙ্গি! আর সেই সাদাসিধা লালপাড়েরই বা কি মাধুর্য! আঁচলটি ঘাড়ের উপর দিয়া ঘুরিয়া আসিয়া মাটিতে পড়িয়াছে। ছোট মাথাটি প্রিয়নাথের পা 2টি ঢাকিয়া দিয়াছে। পায়ের উপর সেই অনুপম মুখখানির কোমল উষ্ণ স্পর্শ লাগিল। নির্বাক প্রিয়নাথ সেই নিঃশেষ আত্মনিবেদনের মূর্তির পানে চাহিয়া বিহ্বল হইয়া দাঁড়াইয়া রহিল। প্রণতা মালতীকে পায়ের উপর হইতে তুলিতেও সে ভুলিয়া গিয়াছিল। চাঁদের আলোয় নিজের জীর্ণ জুতাপরা মলিন পায়ের দিকে দেখিতে দেখিতে প্রিয়নাথ চলিতে লাগিল। নূতন শাড়িটি 2 হাতে চাপিয়া ধরিয়া ভাবিল, চিত্র বিচিত্র অনেক হইল, সৌন্দর্য তাহাতে হয়তো বাড়িলই, কিন্তু অলঙ্কারের আড়ম্বরহীন শান্ত লালপাড়ের সে মহিমা আর ফিরিয়া আসিবে না।
তাহাদের বাড়ির আগে নবীন গাঙ্গুলির বাড়ি। গাঙ্গুলি মহাশয়ের ঘরে আলো জ্বলিতেছে। পদশব্দ পাইয়া নবীন গাঙ্গুলি হাঁকিলেন, কে যায়? প্রিয়নাথ শুনিয়াও শুনিল না, সাড়া দিল না। এত রাত্রে আসিয়া প্রতিবেশীদের সঙ্গে আলাপ আপ্যায়নের মতো তাহার মন নাই। গাঙ্গুলি আবার ডাকিলেন, বলি, কে চলেছ হে? সাড়া দাও না কেন? অগত্যা প্রিয়নাথকে সাড়া দিতে হল। আজ্ঞে কাকা, আমি প্রিয়নাথ। গাঙ্গুলি বলিলেন, কে? আমাদের প্রিয়নাথ? প্রিয়নাথ এসেছ? দাঁড়াও দাঁড়াও বাবা, যাচ্ছি। ওরে, দোরটা খুলে দে, আমাদের প্রিয়নাথ এসেছে। বৃদ্ধ গাঙ্গুলি যেন প্রিয়নাথেরই প্রতীক্ষায় বসিয়াছিলেন, এবং প্রিয়নাথেরও যেন আসিয়া এই বাড়িতেই উঠিবার কথা। শশব্যস্তে লণ্ঠন হাতে করিয়া তিনি ছুটিয়া আসিলেন। উঠানের দরজার আগর খুলিয়া লণ্ঠন উঁচু করিয়া ধরিয়া ডাকিলেন, কই, ওখানে পথের ধারে দাঁড়িয়ে কেন বাবা? এসো এসো, ভেতরে এসো। ভিতরে আসিবার দরজা যে এইমাত্র খোলা হইল, ও যে ব্যক্তি পথ দিয়া যাইতেছিল তাহাকে দাঁড়াইতে বলিলে যে পথের উপরেই দাঁড়াইতে হয়, ইহা বৃদ্ধের মনে হইল না। প্রিয়নাথও সে কথা বলিল না। বাল্যকাল হইতে এই সবল ব্রাহ্মণের কাছে সে আন্তরিক স্নেহ পাইয়াছে। সে স্নেহের আহ্বান সে উপেক্ষা করিতে পারিল না। ইচ্ছা না থাকিলেও ভিতরে যাইতে হইল। প্রণাম ও আশীর্বাদের পর সুখ দুঃখের কথা উঠিল। প্রিয়নাথকে বেশি কিছু বলিতে হইল না। গাঙ্গুলির দীর্ঘ জীবনে শোক ও দুঃখের ঝুলি পরিপূর্ণ। বহুদিন পরে দেখা হওয়ায় কথা আর তাহার ফুরাইতে চাহে না। কথার ফাঁকে বারবার তিনি প্রিয়নাথকে দাওয়ার উপর উঠিয়া বসিতে বলিলেন। হাত পা ধুইয়া যৎকিঞ্চিৎ জলযোগের অনুরোধও একাধিকবার করিলেন। কিন্তু ইহার উপর আবার দাওয়ায় উঠিয়া বসিলে যে আজ রাত্রের অর্ধেক গাঙ্গুলি বাড়িতেই কাটিয়া যাইবে, তাহা প্রিয়নাথ বেশ জানিত। তাই দাঁড়াইয়া দাঁড়াইয়াই সে বুড়ার কথা শুনিতে লাগিল। বস্তুত কথা তো সে শুনিতেছিল না, বুড়াকে কথা কহিবার অবসর দিতেছিল মাত্র। তাহার বুকের জমানো ভার নামাইবার উপলক্ষ হইয়া দাঁড়াইয়াছিল। ইতিমধ্যে প্রিয়নাথের হাতের দিকে দৃষ্টি পড়ায় গাঙ্গুলি মহাশয় জিজ্ঞাসা করিলেন, ওটা কি বাবা হাতে? কাপড় নাকি? প্রিয়নাথের আবার ভুল হইয়াছিল। কাপড় শুদ্ধ হাত লুকাইবার কথা তাহার মনে ছিল না। স্বীকার করিতে হইল উহা কাপড়ই বটে। গাঙ্গুলি লণ্ঠন আগাইয়া আনিয়া বলিলেন, শাড়ি দেখছি যেন। অতএব প্রিয়নাথকে কাগজ খুলিয়া দেখাইতেও হইল। কাপড় হাতে করিয়া লণ্ঠনের স্বল্প আলোর সাহায্যে ও ক্ষীণ দৃষ্টির দ্বারা তাহার পাড় ও জমি নিরীক্ষণ করিয়া গাঙ্গুলি বলিলেন, দিব্যি কাপড়, খাসা পাড়। তা কত নিলে বাবা? একখানা আছে তো? প্রিয়নাথ বলিল, আজ্ঞে হ্যাঁ, একখানাই। 2 টাকা 13.5 আনা নিলে। অভাবের সংসারে 2 টাকা 13.5 আনা অনেক পয়সা। দরিদ্র নবীন গাঙ্গুলি কাপড় ফিরাইয়া দিয়া বলিলেন, তা নেবে বই কি, এমন সুন্দর কলকার পার করেছে, পাড়েরই মেহনত কত। প্রিয়নাথ কাপড়টি আর কাগজে জড়াইল না, পাট শুদ্ধ পাকাইয়া হাতে ধরিয়া রহিল। সেই চকচকে পাড়ের দিকে চাহিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নবীন গাঙ্গুলি বলিলেন, আমার খুকি জ্বরের ঘোরে খালি বলতো, বাবা, আমার একটাও ফুলপাড় শাড়ি নেই, এবার আমায় একখানা ফুলপাড় শাড়ি কিনে দিতে হবে। বড্ড জ্বরে ভুগল কিনা, বিছানা ছেড়ে যে উঠবে সে ভরসা আর ছিল না। তা বলেছিলুম, মা ভালো হয়ে ওঠো, এবার জন্মদিনে যেখান থেকে পারি একটা ফুলপাড় কাপড় তোমায় কিনে দেবই। আরেকটি ছোট্ট নিঃশ্বাস ত্যাগ করিয়া বৃদ্ধ বলিলেন, কাল বাদে পরশু তার জন্মদিন, আর আজ আমার হাতে এমন পয়সা নেই যে একটা গামছা কিনে দিই। তা দাঁড়িয়ে রইলে কেন বাবা? এতটা রাস্তা এসেছ, একটু বসবে না? প্রিয়নাথ হাতের কাপড়টা পাকাইতে পাকাইতে বলিল, তা খুকি এখন সেরে উঠেছে তো? হ্যাঁ বাবা, তোমার বাপমার আশীর্বাদে তা সেরেছে বটে, তবে বড্ড কাহিল। ডাক্তার বলে একটু বলকারক ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন গাঙ্গুলি মশাই। গাঙ্গুলি মহাশয়ের গলা ভারী হইয়া আসিল। কাশিয়া বলিলেন,
বলকারক কোথায় পাবো বাবা বলকারক? দিন চলে না, তার ভালো খাওয়া দাওয়া। তুমিও যেমন। হাসিবার চেষ্টায় ঠোঁট দুইটি প্রসারিত করিয়া বলিয়া চলিলেন, 14 বছর বয়স হলেও ছেলে মানুষ তো, তার উপর সবে অসুখ থেকে উঠেছে। এক এক সময় বায়না করে, আবার নিজেই বোঝে। এই আজই বিকেলে চোখ দুটি ছলছল করে আমাকে বললে, বাবা এবারে জন্মদিনে ফুলপাড় কাপড় কিনো না, আসছে বছর কিনে দিও। আমি এখন বড্ড রোগা, ভালো কাপড় নিয়ে পরতেই পারবো না। বুঝলে না আমায় ভোলাচ্ছে, দেখছে তো বাপের অবস্থা। আর যার আদরের জিনিস ছিল, কোলের সন্তান ছিল, সেই তো চলে গেল, কার কাছে আবদার করবে? তাই বুড়ো ভিখিরি বাপকে ভোলাচ্ছে, বুঝলে না? প্রিয়নাথ বুঝিতে লাগিল। মেয়ের কথা হইতে গাঙ্গুলির স্বর্গকতা পত্নীর কথা আসিল। তারপর শেষ সম্বল কয় বিঘা জমি বন্ধক পড়িবার কথা আসিল। প্রিয়নাথ হুঁ হাঁ দিয়া একটির পর একটি সব বুঝিতে লাগিল। এই নিরন্ধ্র দুঃখের কাহিনীর জালে এমন ফাঁক পাইল না যে সে গলিয়া বাহির হইয়া আসে, অথচ জাল ছিঁড়িয়া আসিতেও কেমন যেন বাধে। কারণ নবীন গাঙ্গুলির দুঃখের কাহিনী শুধু দুঃখেরই কাহিনী। উহাতে কাহারও নিন্দা নাই, কুৎসা নাই, কাহারও বিরুদ্ধে নালিশ নাই, আপন দুর্ভাগ্যের জন্য কাহাকেও দাবি করিবার প্রয়াসও নাই। আর নাই এই কাহিনী শুনাইয়া কোনো রকমের প্রার্থনার ইঙ্গিত। তাই শুনিতে শুনিতে শান্ত প্রিয়নাথ বিদায় লইবার জন্য চঞ্চল হইলেও তিক্ত বোধ করিল না। সে জানে যে পল্লীগ্রামের সমাজে বাস করিয়াও নির্বিরোধ সরলতা ও অকপট ভালো মানুষের দোষে এই শান্ত ধর্মভীরু ব্রাহ্মণের সঙ্গী কেহ নাই। দুঃখের বোঝা তাই ইহার অন্তরেই জমা হইয়া থাকে, অন্তরঙ্গ শ্রোতার অভাবে। নিজের বাড়ির দরজায় আসিয়া যখন প্রিয়নাথ দাঁড়াইল, তখন পল্লীগ্রামের হিসাবে যথেষ্ট রাত হইয়াছে। জ্ঞাতি শরিকদিগের সঙ্গে একত্রে তাহার বাড়ি। সদর দ্বার ও উঠান এজমালি। জ্যাঠামহাশয়দিগের অবস্থাই ভালো, অধিকাংশ ঘরই তাহাদের। ছেলে মেয়ে লোকজন গরু বাছুর লইয়া তাহারাই বাড়ি জমকাইয়া আছেন। উঠানে পা দিতে গোলা মরাই গোয়াল ভরিয়া যে লক্ষ্মীশ্রী চোখে পড়ে, তাহা তাহাদেরই। ডাকাডাকিতে কে একজন আসিয়া দরজা খুলিয়া দিয়া গেল। বুড়ি জ্যাঠাইমা এখনও বাঁচিয়া আছেন। বুড়ি রাত্রে ভালো দেখিতে পান না। প্রিয়নাথের মাথায় গালে ও মুখে হাত বুলাইয়া কুশল জিজ্ঞাসা করিলেন। শরীর রোগা হইয়া যাওয়ার জন্য দুঃখ ও অনুযোগ করিলেন এবং মেয়েদের ডাকিয়া প্রিয়নাথের জন্য ভাত বাড়িয়া দিতে বলিলেন। আহারের স্পৃহা মোটেই ছিল না। অনেক কষ্টে প্রিয়নাথ সে এড়াইল। বলিল, সন্ধেবেলায় হাওড়া স্টেশনে খেয়েছি জ্যাঠাইমা, খাবার দাবার কিছু দরকার নেই। হাওড়া স্টেশনে খাইবার কথা তাহার মিথ্যা নয়। 1 কাপ চা সত্যই সে খাইয়া লইয়াছিল, কিন্তু জেঠাইমা বুঝিলেন প্রিয়নাথ পেট ভরিয়া আহার করিয়া আসিয়াছে। তথাপি স্নেহময়ী বৃদ্ধা ছাড়িলেন না। হাত পা ধুইয়া তাহার সামনে বসিয়া তাহার হাতের নারিকেল নাড়ু খাইতে হইল। তারপর প্রিয়নাথ নিজের ঘরে যাইবার জন্য উঠানে নামিল। বুড়ি আঁচলে চোখ মুছিয়া আপন মনি বিড়বিড়ি করিয়া বলিলেন, আমার অদ্দেষ্টে কি মরল লেখনি হরি! কি অখণ্ড পেরমায় নিয়েই এসেছিলুম, ভূসুণ্ডির কাগের মতন বসে আছি। আলো ভরা বৃহৎ উঠান পার হইয়া নিজের জীর্ণ ঘরটির সামনে আসিয়া প্রিয়নাথের বিবাহ বার্ষিকীর যাত্রা শেষ হইল। চাবি খুলিয়া ঘরে ঢুকিয়া প্রিয়নাথ মেঝের উপর শাড়ি রাখিল। পকেট হইতে বাতি বাহির করিয়া জ্বালিয়া মাটিতে মোমের ফোঁটা ফেলিয়া তাহার উপর বাতি বসাইল। তারপর নিজে মেঝে বসিয়া ছোট চৌকিটি কাছে টানিয়া তাহার উপর হইতে মালতীর ছবিটি তুলিয়া লইল। ছবিটি লইয়া কোঁচার কাপড়ে তাহার ধুলা ঝাড়িয়া তাহাকে আবার চৌকির উপর স্থাপনা করিল। টেবিলে রাখিবার ফ্রেম মালতীর শখেই কেনা। ছবি দাঁড়াইলে প্রিয়নাথ ফুলের মালা বাহির করিয়া তাহার চারিদিকে জড়াইয়া দিল। এই হইয়া গেল তাহাদের বিবাহের স্মৃতি উৎসব। বারচারিক এই উৎসব অন্য রকমের হইয়াছিল, কিন্তু সে এ জগতের কথা নয়। সে মালতী চলিয়া গিয়াছে, সে প্রিয়নাথও বাঁচিয়া নাই, আর কিছু করিবার নাই। শাড়ির কোনো ব্যবহার হইল না।
তথাপি কেন যে শাড়ি কিনিয়া থাকে প্রিয়নাথ তাহা বলিতে পারে না। পাগলের পাগলামির অর্থ থাকে না। খাটের পায়াতে ঠেস দিয়া প্রিয়নাথ বসিয়া রহিল। চোখে পড়িল দেয়ালের গায়ে লেখা সেই ঝরা মালতী, তাহার উপরে লেখা ঝরা মালতী, তাহারও উপরে আবার ঝরা মালতী, সবার উপরে লেখা রহিয়াছে শুধু মালতী। এ সকল মালতীর দুষ্টামির চিহ্ন। বিবাহের বছর চারেক পরের কথা। প্রিয়নাথের একদিন ইচ্ছা হইল মালতীর নাম সে দেওয়ালে লিখিয়া রাখিবে, যেন ঘুম ভাঙিলেই ওই নাম তাহার চোখে পড়ে। মালতী দুষ্টামি করিয়া তাহার নামের আগে লিখিল ঝরা। প্রিয়নাথ রাগ করিল এবং দেয়ালের আরেকটু উপরে লিখিল মালতী। তাহার রাগ দেখিয়া মালতীর খেলা বাড়িল। সে ইহাকেও ঝরা মালতী করিল। আরও উপরে সেখানেও এই ছোট চৌকির সাহায্যে মালতীর হাত পৌঁছিল। প্রিয়নাথেরও রোখ চাপিল। সে বাক্স তরঙ্গর উপর উঠিয়া অতি উঁচুতে লিখিল মালতী। তখন মালতীর দুষ্টামি হার মানিল। বাক্সর উপর প্রিয়নাথের নাম লেখা ছিল। প্রিয়নাথ সেই ঝরা মালতীর পানে চাহিয়া রহিল। মাস কয়েকের ভিতরই মালতীর দুষ্টামি সত্য হইল। আসল মালতী যেমনই ঝরিল, সে ঝরা মালতীকে এক রাত্রিও কেহ ঘরে রাখিল না। আর এই ঝরা মালতী আজ 16.5 বৎসর দেয়ালের গায়ে ঠিক টিকিয়া আছে। মধ্যে মধ্যে ভাঙা জানালা দিয়া বাতাস আসিয়া মালতীর ছবির মালা দোলাইয়া দিল। বাতির শিখা নাচিয়া নাচিয়া মালতীর ছবির ছায়াটিকে দেয়ালের উপর নাচাইতে লাগিল। ছবিটি ভিন্ন ঘরের সর্বত্র নিরুদ্রব ধূলির রাজত্ব। ক্লান্ত অবসন্ন দেহ মন লইয়া প্রিয়নাথ বিমূঢ়ের মতো অনাবশ্যক ইতস্তত দেখিতে লাগিল। হঠাৎ চোখে পড়িল ঘরের কোণে সাদা রঙের দীর্ঘ একটি কি বস্তু আঁকিয়া বাঁকিয়া পড়িয়া আছে। সাপের খোলস। মাঠে নহে, ধান খেতে নহে, মালতীর এই ঘরেই সাপের গতিবিধি আছে। সৌভাগ্যবশত প্রিয়নাথ এ ঘরে আর বাস করে না, তাই তাহাকে সাপে কামড়ায় না। চাহিয়া চাহিয়া কখন এক সময় তাহার চোখের পাতা নামিয়া আসিল, কখন এক সময় এক দমক হাওয়া আসিয়া বাতির লীলা শেষ করিয়া দিল। বাহিরে তখন উজ্জ্বল জ্যোৎস্নার প্লাবন বহিয়া চলিয়াছে। তাহার সহিত এ ঘরের কোনো সম্বন্ধ রহিল না। সে জ্যোৎস্না প্রিয়নাথের জন্য নহে। সে অন্ধকারে আপন গৃহে হারানো স্বর্গে বসিয়া ঘুমাইতে লাগিল। মুরলী বলিল, কি প্রিয়নাথ দা, সত্যি আজ চলে এলে? আমি কিন্তু মনে করেছিলুম। প্রিয়নাথ বলিল, হ্যাঁ, আজ তো আসবই, কর্তাকে তো বলে গিয়েছিলুম। মুরলী মাথা নাড়িয়া বলিল, তা বলেছিলেন বটে, কিন্তু আমি মনে করেছিলুম বৌদি কি আর আজই ছেড়ে দেবেন, তা দেখছি ছেড়ে দিয়েছে। মুরলী বলিল, তা ভালো কথা, আসল কথাই যে জিজ্ঞাসা করা হয়নি, শাড়ি পছন্দ হয়েছে কিনা বলুন দেখি। প্রিয়নাথ বলিল, শাড়ি তো চমৎকার, পছন্দ তো হবারই কথা, খুব খুশি হয়েছে। তাহার চোখের উপর ভাসিল গাঙ্গুলির ছোট মেয়ে খুকির পাণ্ডুর শীর্ণ মুখখানি। সকালে আসিবার সময় প্রিয়নাথ খুকিকে ডাকিয়া তাহার হাতে শাড়িটি দিলে দরিদ্র বালিকা বিহবল হইয়া চাহিয়া রহিল। 2 বার জিজ্ঞাসা করিয়াও যখন শুনিল এই আশাতীত অপরূপ সুন্দর শাড়ি তাহারই হইল, তখনও সে বিশ্বাস করিতে পারে নাই। বৃদ্ধ নবীন গাঙ্গুলির চোখ দিয়া জল পড়িতে লাগিল। গত রাত্রের কথা মনে করিয়া তিনি লজ্জার সহিত বলিলেন, সত্যি বলছি প্রিয়নাথ, আমি তোমাকে তা মনে করে বলিনি বাবা। প্রিয়নাথ তাহাকে আশ্বস্ত করিল, সে কিছু মনে করে নাই। গাঙ্গুলি মহাশয় বলিলেন, তবে কেন বাবা, অত দামের কাপড়টা ওকে দিয়ে নষ্ট করছ? 3 টাকার একখানা কাপড়। গাঙ্গুলি অন্তর ভরিয়া আশীর্বাদ করিতে লাগিলেন এবং প্রিয়নাথকে ছাড়িতে চাহিলেন না। ঘণ্টাখানেক বসিয়া যাহা হয় 2টা শাক ভাত খাইয়া যাইবার জন্য পীড়াপিড়ি করিলেন। জ্যাঠাইমার স্নেহের উপরোধ এড়াইয়া আসিয়াছিল, কিন্তু এই অনাত্মীয় গরিব ব্রাহ্মণের অনুরোধ প্রিয়নাথ হয়তো উপেক্ষা করিতে পারিত না, তাহাকে বসিতে হইত, কিন্তু গাঙ্গুলির মেয়ে খুকি তাহাকে তাড়াইল। বাংলাদেশের মেয়ের শিক্ষা বোধ করি তাহার অন্তর হইতে আসিয়া থাকে। প্রিয়নাথ দাদা হয়, গুরুজন, তাহার জন্মদিনের কাপড় কিনিয়া দিয়াছে,
অতএব মাতৃহীনা খুকি নিজের বিবেচনাতেই নূতন কাপড়টি পরিয়া লজ্জায় কুণ্ঠায় জড়সড় হইয়া প্রিয়নাথের পিছনে দরজার কাছে আসিয়া দাঁড়াইল। প্রিয়নাথ দেখিতে পায় নাই, কিন্তু খুকির বাবা মেয়ের ইচ্ছা ও ভয় দুইই বুঝিয়াছিলেন। বলিলেন, ভয় কি রে, আয় এগিয়ে আয়, দাদা হয়তো, তোর নিজেরই তো দাদা, লজ্জা কি রে? দেখো দেখো প্রিয়নাথ, এমন ভীতু মেয়ে দেখেছে কখনো? তোমাকে পেন্নাম করতে আসবে, তা দরজা পেরিয়ে আসতে পারছে না, এ কোথাকার বোকা মেয়ে গো? অনাবিল আনন্দে বুড়া নবীন গাঙ্গুলি ছেলে মানুষের মতো হাসিতে লাগিল, কিন্তু প্রিয়নাথ হাসিতে পারে নাই। ততক্ষণে তাহার পায়ের কাছে টকটকে লাল পাড়ের আঁচলটি গলায় দিয়া খুকি প্রণতা হইয়াছে। এ বিপদের সম্ভাবনার কথা প্রিয়নাথ ভাবিয়া দেখে নাই। তাহার পায়ে যেন কি সূঁচ ফুটাইল। ত্রস্ত চঞ্চল পদে কি যেন জরুরি প্রয়োজনের কথা বলিতে বলিতে সে প্রায় ছুটিয়া বাহির হইয়া আসিয়াছিল। পিছনে বিস্ময় বিমূঢ় বৃদ্ধ ও বালিকার দিকে ফিরিয়াও দেখে নাই। মুরলি কি কাজে উঠিয়া গিয়াছিল, ফিরিয়া আসিয়া বলিল, বৌদিকে বলেছেন তো যে তার মুরলি ঠাকুরপো পছন্দ করে জোর করে গছিয়ে দিয়েছে? প্রিয়নাথ খোলা খাতায় শূন্য দৃষ্টি স্থাপন করিয়া ঘাড় নাড়িল। তারপর হঠাৎ যেন জাগিয়া উঠিয়া একটু ইতস্তত করিল। পরে খাতার পাতা ছাড়িয়া মুরলির কৌতুকোজ্জ্বল মুখের দিকে চাহিয়া বলিল, মুরলিবাবু, কিছু মনে করো না ভাই, আমার স্ত্রী মারা গেছেন আজ 16.5 বছর হল। কাল আমাদের বিবাহের দিন ছিল, তা তো বলেছি, কিন্তু শাড়ি টাড়ি ফুলটুল যে কেন কিনি তা নিজেও জানি নে। ও আমার একটা পাগলামি। প্রিয়নাথ হাসিবার মতো মুখ করিয়া কলমে কালি লইয়া খাতায় দুর্গানাম ফাঁদিতে শুরু করিল, আর মুরলি অযথা হাসির কালিমা মুখে মাখিয়া তাহার কলমের পানে এক দৃষ্টে চাহিয়া রহিল। লিসন চ্যানেলে আজকে শুনলেন শ্রী কানাই বসুর লেখা বিবাহের দিন।